নমস্কার, আমি তন্ময়। এই গল্পটি শেষে থাকবে আপনাদের জন্য একটি প্রশ্ন। সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পে উল্লেখ করব এবং আগের গল্পের সঠিক উত্তরদাতাদের নাম আমরা এই গল্পের শেষে উল্লেখ করব। তবে তার আগে এই গল্পটি আপনারা মন দিয়ে পুরোটাই শুনুন। সরু রাস্তা দিয়ে গাড়িটা এগিয়ে যাচ্ছিল। সেই সময় ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। কয়েক মিনিট গিয়ে গাড়ির ড্রাইভার হঠাৎ করেই গাড়িটা থামিয়ে দিল। এমনভাবে এইরকম ফাঁকা রাস্তার মধ্যে গাড়ি থামানোর জন্য একটু অবাক হয়ে গেল দেবা। ড্রাইভারকে বলল, কি হলো, গাড়ি থামালে কেন? না, মানে কেউ গাড়ির সামনে এসে পড়ল, ঠিক বুঝতে পারলাম না দাদাবাবু। সে কি? কই, চলো দেখি। নামো নামো। তিনজনে গাড়ি থেকে নামলো। ড্রাইভার, দেবা ও দেবার স্ত্রী কোয়েল। সেই সময় অন্ধকার হয়ে এসেছে। এদিকে বৃষ্টিও হচ্ছে তুমুল বেগে। চারিদিকে কোনো মানুষজন নেই। একদম ফাঁকা শুনশান রাস্তা। রাস্তা দুই পাশে ডোবার জল অন্ধকারে কালো হয়ে আছে। কোয়েল একবার পিছনে তাকিয়ে দেখে নিল গাড়ির মধ্যে চোখ বুজে নিশ্চিন্তে ঘুমোচ্ছে তার ছেলে রিজু। দেবা ছাতা কাটিয়ে পকেট থেকে মোবাইল বার করে ফ্ল্যাশ লাইটটা জ্বেলে চারিদিকে দেখতে লাগলো। জায়গাটা তার চেনা নয়। তখন সে বলল, কোথায়? তুমি হয়তো ভুল দেখেছো। কেউ যদি থাকতো এত তাড়াতাড়ি গায়েব হয়ে যেতে পারতো না। ছাড়ো, চলো। খুব বিদ্যুৎ চমকাচ্ছে, এরকম বাইরে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। হতে পারে দাদাবাবু, তবে মনে হলো যেন চলুন বাদ দিক, যা যাক। ওরা গাড়ি থেকে যখন সে ডোবার পাশ দিয়ে বেরিয়ে গেল, ঠিক সেই সময় সেই ডোবার জলের মধ্যে থেকে কেউ যেন উঠে এলো। তারপর এক দৃষ্টিতে তাদেরকে দেখতে লাগলো। অন্ধকারের মধ্যে তার লাল চোখ দুটো শুধু দেখা গেল। কান্নার শব্দটা বন্ধ হতেই রান্নাঘরের কাছ থেকে প্রথমেই একবার গলা তুলে ডাক দিল কোয়েল, রিজু, রিজু। রিজু হঠাৎ চুপ করে গেল কেন? প্রথমে কোয়েলের মনে হয় এমনটা তো মাঝে মাঝে রিজু করেই থাকে। অকারণে কান্নার জন্য কোয়েল রান্নাঘর থেকে এসে কিংবা অন্য কোথাও থেকে এসে তাকে কোলে তুলে নেয়। কিন্তু আজকের কান্নাটা কেমন যেন অন্যরকম। আর তারপরেই চুপ করে যাওয়াটাও কেমন যেন অস্বাভাবিক। কান্নাটা যেন মাঝপথে হঠাৎ করে থেমে গেছে। বাইরে তখন সন্ধে নেমে আসতে শুরু করেছে। আকাশ গুড় গুড় করে ডাকতে শুরু করেছে। বৃষ্টি আসতে পারে। রান্নাঘরের শেষের দিকের কাজটুকুই করছিল কোয়েল। তাই একটু উদ্বিগ্ন হয়ে রান্নাঘর থেকে এক হাতে খুন্তিটা নিয়ে বাইরে বেরিয়ে আসে তাড়াহুড়ো করে। তারপর সামনের ঘরটা পেরিয়ে পাশের ঘরের দরজার কাছে এসে থমকে দাঁড়ায়। বাতাসে একটা কেমন অদ্ভুত গন্ধ আসছে, কেমন একটা পচা মরা গন্ধ। অথচ একটু আগে পর্যন্ত গন্ধটা সে পায়নি। এই গন্ধটা কোথা থেকে আসছে? কোথাও কি কিছু মরেছে? কিন্তু একটু আগেও তো সব ঠিক ছিল। আর তখনই ঘরের ভিতরে একটা শব্দ শোনা যায়। আর সঙ্গে সঙ্গে দরজার পাল্লাটা যেন ভিতরের দিক থেকে আস্তে আস্তে বাইরের দিকে ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে বন্ধ হতে শুরু করে।
ঘরের ভিতরে জ্বলতে থাকা আলোটা এক মুহূর্তের জন্য কেমন যেন দপদপ করে ওঠে। আর সেই আলোতেই কোয়েল ঘরের দিকে তাকিয়ে দেখতে পায় রিজু ঘরের জানলাটার কাছে দাঁড়িয়ে আছে। তবে সে বাইরের দিকে নয়, সে তাকিয়ে আছে দরজার দিকে। ঘরের ভিতরে দপদপ করে জ্বলতে থাকা আলোটা আর দরজার পাল্লার মাঝে মাঝে বন্ধ হয়ে যাওয়া, এই দুটো ব্যাপার মিলে কোয়েলের চারপাশটা কেমন যেন অদ্ভুত একটা পরিবেশ তৈরি করে। তার মনে হয় তা ঠিক কানের কাছে ফিস ফিস করে কারা যেন কথা বলছে। আশেপাশের বাতাসটা এক মুহূর্তের জন্য ভারী হয়ে গেছে। রিজুর মাথাটা সোজাসুজি তার দিকে তোলা, কিন্তু তার মাথাটা যেন একটু ওপরের দিকে উঁচু করা আছে। তার মুখটা হাঁ করা, দুই চোখের পাতা যেন অস্বাভাবিকভাবে খোলা, যেন কেউ দুটো চোখ দুই আঙ্গুলের টেনে খুলে রাখার চেষ্টা করছে। রিজুর মুখের এক পাশ থেকে লালা বেরিয়ে আসছে, আর একটা গো গো শব্দ বেরিয়ে আসছে তার মুখ থেকে। কোয়েল ছুটে ঢুকতে গেল ঘরের ভিতর, কিন্তু দরজাটা দরাম করে বন্ধ হয়ে গেল। কোয়েলের চিৎকারটা ঘর ছাড়িয়ে বাড়ির আশেপাশে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ল। পথের কাছ থেকে এই গ্রামেরই এক লোক, রতন চ্যাটার্জি, হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন। কোয়েলের মুখের এমন চিৎকার শুনে তিনি হুড়মুড় করে এসে ঢুকলেন বাড়ির ভিতরে। দরজার কাছে কোয়েলকে এমন ভাবে বসে থাকতে দেখে তিনি চমকে উঠে বললেন, কি হলো, কি হলো? একটা চিৎকার শোনা গেল মনে হলো, তাই এখানে এসে ঢুকলাম। সব ঠিক আছে তো? হ্যাঁ। কোয়েল দরজার কাছেই হুড়মুড় করে পড়েছিল। রতন চ্যাটার্জির কথা শুনে সে মনে মনে কেমন যেন ভয় পেল। ভয়ের স্বরে বলল, আমার রিজু এই ঘরের মধ্যে আটকে গেছে। ওই ঘরে কেউ আছে, ওই ঘরে আরো কেউ আছে। আহা, তুমি একটু শান্ত হও, একটু শান্ত হও। আর ওই দেখো, রিজু তো ওই ঘরের মধ্যে আছে। ও আরে বাবা, একটু দেখে শুনে চলবে তো। এই তো ঘরের মেঝে বসে কেমন খেলছে, দেখো, ওই দেখো, একবার তুমি দেখে নাও। সত্যি তুমি না? কোয়েল পিছনে ঘুরে তাকালো। সত্যি ঘরের দরজাটা এখন খোলা। রিজু ঘরের মেঝেতে বসে এক মনে যেন কি একটা সাজিয়ে চলেছে। কোয়েল চিনতে পারল, হ্যাঁ, কয়েকটা বই সে নিজেই তাকে দিয়েছিল। আসলে এই বইগুলো কিনে এনে দিয়েছিল দেবা। কিছুদিন পরে এই মফস্বল একটি স্কুলে রিজুকে ভর্তি করার কথাও বলেছে। তাই বইপত্র এখন থেকে একটু নাড়াচাড়া করলে খানিকটা শিখতে পারবে। তাছাড়া সন্ধ্যের দিকে কাজকর্ম সেরে কোয়েল নিজেই রিজুকে নিয়ে পড়াতে বসে। দরজা খোলা দেখে কোয়েল আর দেরি করল না, এক মুহূর্তের জন্য ছুটে ঘরের ভিতরে ঢুকে গেল। তারপর রিজুকে কোলে তুলে নিয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে আরম্ভ করল। কিন্তু রিজু কিছুই বুঝতে পারল না। এমন একটা অদ্ভুত পরিস্থিতিতে কি করবে না বুঝে সেও মায়ের গায়ের ওপর মুখ রাখল। রতন চ্যাটার্জি বুঝতে পারলেন রাতের আধো অন্ধকারে কিছু একটা ভুল দেখেছে। তাই আর বেশিক্ষণ না দাঁড়িয়ে থেকে সেখান থেকে বাড়ির দিকে রওনা হলেন। যাওয়ার আগে কোয়েলকে বলে গেলেন, নতুন জায়গা তো, একটু সময় লাগবে। রাতের বেলা আধো অন্ধকারে কি দেখেছ? ভয় পেও না, ভোলেনাথ আছেন, তিনি রক্ষা করবেন। জয় বাবা ভোলেনাথ, কোনো ভয় পেও না। কিন্তু কোয়েল জানে সে ভুল দেখেনি, সে স্পষ্ট দেখেছে। জানলার কাছে দাঁড়িয়ে রিজু যেমন ভাবে তার দিকে তাকিয়েছিল সেটার অন্য কিছু হতে পারে না। তবে দরজা খোলার পরে কোয়েল আর একটা ব্যাপারও দেখতে পেয়েছিল, যেটা রতন চ্যাটার্জি দেখতে পাননি। ঘরের পিছনের দিকে জানলাটা খোলা ছিল। ওই জানলার কাছে কি যেন একটা ছায়া মতন এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে থাকতে দেখেছিল সে। তারপরেই অবশ্য জিনিসটা সেখান থেকে সরে যায়। কোয়েল রিজুকে ঘরের ভিতর থেকে আনার জন্য তাড়াহুড়োই ব্যাপারটা ভালোভাবে লক্ষ্য করতে পারিনি।
কিন্তু কথাটা পরে তার মনে হলো। কোয়েল মনে মনে ঠিক করল দেবা ফিরলে তাকে ব্যাপারটা জানাতেই হবে। কিন্তু দেবা রাতের বেলা ফিরে আসার আগেই সেদিন আবার একটা অদ্ভুত ব্যাপার কোয়েলের চোখে পড়ল। রাতের কাজকর্ম সমস্ত কিছু সেরে নিজের ঘরে যখন এসেছে সে, তখন সে দেখতে পেল রিজু বিছানার উপরে ঘুমোচ্ছে। কোয়েল পাশের ঘরে কি একটা হাতের কাজ সেরে এই ঘরের কাছে আসতে যাবে, এমন সময় বারান্দার কাছে জানলাটার কাছ থেকে শুনতে পেল ঘরের ভিতর কেউ যেন কথা বলছে। এই রিজু, রিজু, এখানে আয়, আয়, দেখ না তোর জন্য কি এনেছি। আকাশটা সশব্দে ডেকে উঠল। কোয়েল অবাক হয়ে যায়। কথাগুলো কে বলছে? হ্যাঁ, রিজুকেই তো বলছে। আর শুধু তাই নয়, গলাটা কেমন যেন অদ্ভুত। এক মুহূর্তের জন্য কোয়েলের মনে পড়ে গেল সন্ধ্যাবেলা দেখা সেই দৃশ্যটা। তাড়াহুড়ো করে এসে সামনের দিকে এগোতে যাবে, এমন সময় জানলার পাল্লার সামান্য ফাঁক দিয়ে ঘরের ভিতরে নজর পড়তেই কোয়েলের বুকের রক্তটুকু যেন জল হয়ে গেল। বিছানার উপরে রিজু কখন যেন উঠে বসেছে। তার চোখ খোলা নাকি বন্ধ সেটা বোঝা যায় না। বিছানার ঠিক মাঝখানে আরো একটা কালো ছায়া মতন বসে আছে। ঘরের আলোটা কখন যেন নিভে গেছে। বাইরে থেকে চাঁদের আলো জানলা দিয়ে এসে যেটুকু ঘরের ভিতরে পড়ছে তাতেই দৃশ্যটা দেখা যায়। সেই কালো ছায়ামূর্তিটা নিজের মাথা দোলাতে দোলাতে অদ্ভুতভাবে কি একটা ফিসফিস করে বলছে, আর রিজু তার দিকে তাকিয়ে মাথা নাড়াচ্ছে। আর তারপরেই খিলখিল করে একটা হাসি শুনে কোয়েলের বুকে রক্ত হিম হয়ে যায়। রিজু রিজু এইরকম করছে কেন? আর ওটা কে? জানলা থেকে দরজা দূরত্ব খুব বেশি নয়, কিন্তু কোয়েলের মনে হলো সেই দূরত্বটা যেন অনেক বেশি। কোনো রকমে সে দরজার কাছে এসেছে, কিন্তু কোয়েল আবার অবাক হয়ে গেল। কই রিজু? সে তো বিছানায় ঘুমোচ্ছে। ঘরের ভেতর ধপধপে আলো জ্বলছে, তবে জানলার পাল্লাটা খোলা। এই জানলাটা সে নিজে বন্ধ করেছিল, তবে পাল্লাটা খুলে গেল কি করে? কথাটা ভেবে ঘরের ভিতরের দিকে ঢুকতে যাবে, এমন সময় তার কাঁধের উপর একটা হাতের চাপ এসে পড়তেই কোয়েল চমকে উঠে পিছনে ফিরল। আর সঙ্গে সঙ্গে দেখল ওর পিছনে সে দাঁড়িয়েছে দেবা। প্রথমে কোয়েল একটু ঘাবড়ে গেলেও দেবাকে দেখে সে ভয়ে ভয়ে জড়িয়ে ধরল। কি হয়েছে কোয়েল? তুমি এরকম করছো কেন? ওখানে ওখানে কেউ একটা আছে গো, ছায়া মতো। আমার খুব ভয় লাগছে। আমি এখানে থাকতে চাই না। এই বাড়িতে নিশ্চয়ই কিছু একটা আছে। আমি এখানে থাকতে চাই না, থাকতে চাই না। আরে আরে থামো থামো, আরে তুমি একটু শান্ত হও, শান্ত হও। ওই রকম করো না, শান্ত হও। দেখো, আমি সবই বুঝতে পারছি, কিন্তু তুমি তো জানোই ব্যাংকে আমার চাকরিটা এরকমই। বিভিন্ন জায়গায় যেখানেই আমাদের ব্রাঞ্চ খোলে সেখানেই আমায় গিয়ে থাকতে হয়। সমস্ত কাজকর্ম দেখাটাই আমার কাজ। তো ওই মাহুরিপুরে আমাদের ব্যাংকের নতুন ব্রাঞ্চ খুলছে, সেখানে আমার প্রায় মাস 3 কিংবা তার বেশি থাকতে হবে। তাই তোমাদের এখানে নিয়ে আসা। তোমার এই কাজটার জন্য আমাদের কোথাও একভাবে ভালোভাবে থাকা হবে না, বুঝলে? আর ছেলেটার পড়াশোনার ব্যাপারটা তো দেখতে হবে। ওকে তো এবার স্কুলে ভর্তি করাতে হবে। তুমি একদম চিন্তা করো না, মাহুরিপুর জায়গাটা খুব ভালো। তাছাড়া জায়গাটা গ্রাম হলেও আসলে মফস্বল। স্কুল রয়েছে, তাছাড়া একটু দূরেই হাসপাতাল, বড়সড় বাজার, এমনকি স্টেশনটাও কাছে। খুব একটা অসুবিধা হবে না। একেতেই এতটা দূরে, তার উপর নামই রয়েছে গ্রাম। যতই মফস্বল হোক না কেন, আমার কিন্তু ভালো লাগে না। অনেক কষ্ট করে সেবার দেবা কোয়েলকে রাজি করিয়েছিল। আর হবে নাই বা কেন? প্রায় বছর ঘুরতে না ঘুরতেই
তাদের জায়গা বদল করতে হয়। এমনই একটা চাকরি হয়েছে দেবার। তার জন্য বছরের বেশিরভাগ সময় তাকে থাকতে হয় বাড়ি থেকে বাইরে। কিন্তু রিজু আবার দেবাকে ছেড়ে থাকতে পারে না, তাই অন্তত রাতের বেলা হলেও রিজুর সঙ্গে দেবাকে দেখা করতেই হবে। সেই কারণে এইবার যখন মাহুরিপুরে ওদের ব্যাংকের নতুন ব্রাঞ্চের জন্য ওদের যেতে হয়েছিল, তখন গোটা পরিবারকেই তুলে নিয়ে গেল দেবা। ওদের বাড়িটা কিন্তু মাহুরিপুরে হয়নি। মাহুরিপুরের পাশে চৌরা ডাকাত বলে একটা গ্রাম আছে। সেই গ্রামেই একটা বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছিল ওইখানকারই ব্যাংকের কর্তৃপক্ষরা। কিছুই করার নেই, এইসব জায়গা তো আর শহরের মতো নয়, উন্নতও নয় যেখানে চট করে হোটেল কিংবা ভালো বড় বাড়ি পাওয়া যাবে। বাড়িটা তবে খারাপ নয়, পাশাপাশি দুটো ঘর, রান্নাঘর, বাড়ির পিছনে বাথরুম, এমনকি বাড়ির সামনে খানিকটা ফাঁকা জায়গা আর পিছনে ছোট মতো পাঁচিলও রয়েছে। এক কথায় জায়গাটা কোয়েল কিংবা দেবা দুজনেরই পছন্দ হয়েছিল। তাই একদিন সময় করে তাদের সংসারের টুকিটাকি জিনিসপত্র তুলে নিয়ে একটা গাড়ি ভাড়া করে ওরা এসে পৌঁছলো এই বাড়িতে। তারপর থেকেই আর তেমন কিছুই ঘটেনি, কিন্তু সেই দিন হঠাৎ করেই সমস্ত কিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। রাতের বেলা দেবাকে সমস্ত কথা বলতেই দেবা বলল, আমার মনে হয় তোমার একটু কাজের প্রেসার বাড়ছে। একা একা থাকো তো সারাদিন, তাই এমনটা হচ্ছে। আশেপাশের লোকজন তো রয়েছে, তাদের সঙ্গে কথাবার্তা বলবে একটু। আমার ফিরতে ফিরতে তো সন্ধে হয়ে যায়। একা থাকলে মানুষ এমন অনেক কিছু দেখে। কিন্তু আমি সেভাবে তেমন কিছু দেখেছি বলে তো বলছি না, তবে আমার মনে হচ্ছে রিজুর সঙ্গে কেউ যেন থাকে। বিশেষ করে অন্ধকার নামার পরে বাড়িতে আরও একজন আসে, তুমি বিশ্বাস করো। আর সন্ধ্যের পরই আকাশ কেমন যেন কালো হয়ে আসে, কিরকম যেন একটা থমথমে ভাব। দিনের বেলা আকাশ এইরকম থাকেই না, কিন্তু অন্ধকার নামলেই। তোমার ভূতের ভয়ের কথা আমার জানা আছে, তাই এখানে আসার আগে আমি ভালো করে খোঁজ নিয়েছি। এই বাড়িতে কিন্তু তেমন কোনো ব্যাপার নেই। ব্যাংক কর্তৃপক্ষ এই বাড়িটা আমাদের জন্যই পাকা করিয়ে দিয়েছে। তাছাড়া খুব বেশি দিন আমাদের এখানে থাকতে হবে না। মনে করো সপ্তাহ দুয়েক কিংবা আর একটু বেশি, তারপরেই মাহুরিপুরে ব্যাংকের কাছাকাছি একটা পাকা বাড়ির ব্যবস্থা হয়ে যাবে। তাছাড়া এই এলাকায় ঝড় বৃষ্টির ভাগটাও একটু বেশি। তবে এটাও ভাবো, গত 3 বছর এইখানে কোনো বৃষ্টি হয়নি। এই বছরে বৃষ্টি না হলে মানুষের যে কি হতো তা ভগবান জানে। যাই হোক, হোক হোক বৃষ্টি হোক, ওই নিয়ে তুমি চিন্তা করো না সোনা, লক্ষ্মীটি। রাতের বেলা খুব সহজেই দেবা ব্যাপারটাকে অবহেলায় উড়িয়ে দেয়। সারাদিনের ক্লান্তির পর একটু ঘুম প্রয়োজন। এভাবে অলৌকিক কল্পনার কথা শুনে সে তার ঘুম নষ্ট করতে রাজি নয়। রিজুকে নিয়ে ওরা দুজন এক ঘরে ঘুমায়। দেবা ঘুমিয়ে পড়ার পর কোয়েল দেখল রিজুও ঘুমিয়ে পড়েছে। অনেকক্ষণ পরে সেও নিজে ঘুমানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু বারবার জানলার পাল্লার ফাঁক থেকে দেখা যায় সেই কালো ছায়া মূর্তিটাকে। ওটা কে দাঁড়িয়ে আছে? কোয়েল ভালো করে দেখার চেষ্টা করলো, কিন্তু অন্ধকারের মধ্যে তার মুখটা ভালো করে দেখা যায় না। তার চোখের ভুল নয় তো। আকাশটা আবার ডেকে উঠল এবং কয়েক মিনিট বাদেই ঝমঝম করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। এখনো সেই মূর্তিটা যায়নি। ওই বৃষ্টির মধ্যে ঠাঁই দাঁড়িয়ে আছে, হাত নেড়ে নেড়ে। ও কাকে ডাকছে? কোয়েল জানলার সামনে গিয়ে দাঁড়ায়। ছায়া মূর্তিটা তখন আরেকটু এগিয়ে আসে, মাথাটা নিচু করে আছে সে। এই, তোমার ছেলেকে একটু রেখে দাও না বাবা, ওর না আমার খুব ভালো লাগে, খুব মিষ্টিও, একটু ডেকে দাও না। তুমি কে? কোথায় থাকো? আমি থাকি মানে এখানেই থাকি তো। এই রিজু কোথায় গো? ওকে ঘুমিয়ে পড়েছে?
তুমি রাত করেই কেন আসো? দিনের আলোতে তো তোমাকে দেখতে পাই না। আর তুমি তোমার মুখটা ঢাকা দিয়ে রেখেছো কেন? তুমি একটু ডেকে দাও না। চলে যাও এখান থেকে, আর কখনো এখানে আসবে না। যাও। সেটা আর হবে না রে বউ, সেটা তো হবে না। কথাটা বলতে বলতে সেই ছায়ামূর্তির ঘাটটা কেমন যেন ঘুরে যায় পেছনের দিকে। কোয়েল ভয়ে দুপা সরে আসে। শনশন হাওয়ার দাপটে ছায়ামূর্তির ঘোমটাটা খুলে যায় এবং সেই মূর্তিটা পেছন দিকে ঘুরে তাকানোর সাথে সাথেই কোয়েলের হৃৎপিণ্ড মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। তা হবে না রে বউ, তা তো হবে না। ওকে আমি নিয়ে যাবই, কেউ পারবে না আটকাতে, কেউ না। কোয়েলের চোখটা কেমন যেন ছিমিয়ে এলো। ওই নারী মূর্তি দুটো রক্তবর্ণ চোখ দেখে তার মাথাটা ঘুরে যায়। তারপর মাটিতে ধরাস করে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। সকালে কোয়েল এই ব্যাপারটা নিয়ে পাশের বাড়ির এক ভদ্রমহিলার সঙ্গে কথা বলল, কিন্তু সেই ভদ্রমহিলা জানালেন এই বাড়ির ব্যাপারে নাকি তেমন কোনো কথা কখনো শোনা যায়নি। জীবনে প্রথমবার তিনি শুধু এই বাড়িতে নয়, এই পাড়াতে এমন ভূতের উপদ্রবের কথা শুনলেন। কোয়েল সত্যিই অবাক হয়ে গেল। তার মানে তো সে ছাড়া আর কেউই ব্যাপারটা বিশ্বাস করতে চাইছে না। কিন্তু সত্যিই কি সে ঠিক দেখেছে, নাকি তার মনের ভুল? তবে তার বিশ্বাস কাল যে সে জিনিসটা দেখেছে তা মোটেও চোখের ভুল নয় বা সে স্বপ্ন দেখেনি। এইভাবে আরো 2 দিন কেটে গেল। তৃতীয় দিনের দিন সন্ধ্যাবেলায় আবার নামল বৃষ্টি। কোয়েল রিজুকে নিয়ে বিছানার উপরে পড়তে বসেছিল। ঘরে আলো জ্বলছে। রিজু নিজের মনে বইয়ের দিকে তাকিয়ে কি যেন পড়ে চলেছে, আর কোয়েল একটা ম্যাগাজিনের পাতা উল্টাছিল। শহরে থাকার সময় ম্যাগাজিনের অভ্যাসটা তার হয়েছিল। তাছাড়া ছোট থেকেই বইপত্র পড়তে সে বড়ই ভালোবাসে। তাই এখানেও দেবা মাঝে মাঝে ম্যাগাজিন নিয়ে আসে। ম্যাগাজিনে এমনভাবে কোয়েল মন দিয়েছিল যে কখন বিছানার ওপর থেকে রিজু নিচে নেমে গেছে তা সে খেয়াল করেনি। মা! হঠাৎ করে বাইরের দিক থেকে রিজুর গলায় মা ডাকটা শুনে কোয়েল চমকে ওঠে। রিজু? রিজু কোথায় গেল? এই একটু আগে তো বিছানার উপরে ছিল। হঠাৎ করে মা ডাক শুনতে পেয়ে কোয়েল ধরপড় করে বিছানা থেকে নেমে আসে। তারপর তাড়াতাড়ি দরজার দিকে এগিয়ে যায়, কিন্তু গোটা বারান্দাটা খাঁ খাঁ করছে। বাইরের দরজাটাও বন্ধ। রিজু তো কোথাও নেই। শুধু তাই নয়, একটু আগে তার সেই ডাকটা একবারের জন্যই হয়েছিল, কিন্তু তারপরে সেটা থেমে গেছে। কোয়েলের মাথার ভিতর সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যায়। আর ঠিক তখনই বাড়ির পিছনের দিকে জানলাটার কাছ থেকে কে যেন খিলখিল করে হেসে উঠল। একটা মেয়েলি গলায় কে যেন হাসছে। কোয়েল এই হাসির শব্দটা শুনতে পেয়ে প্রায় চমকে উঠল। সে বুঝতে পারল হাসির শব্দটা আসছে তার ঘরের জানলাটার কাছ থেকে। কোয়েল এটাও লক্ষ্য করল বৃষ্টিটা এবার আস্তে আস্তে থেমে যাচ্ছে, এবং হঠাৎ তার কানে এলো বাড়ির পিছনে ফিসফিস করে কে যেন কথা বলছে। হুড়ুর করে বারান্দাটা পেরিয়ে বাইরের দরজার কাছে আসে সে। তারপর কি মনে হতেই ভয় ডয় সবকিছু ভুলে গিয়ে সে ছুটতে ছুটতে বাড়ির পিছনের দিকে পাঁচিলটার কাছে এসে পড়ল। পাঁচিল থেকে বাড়ির দেওয়ালের দূরত্ব খুব বেশি নয়। এই দুইয়ের মাঝখানে ঠিক জানলার কাছটায় মাটির উপর উবু হয়ে বসে ওটা কে বসে আছে? আকাশ মেঘলা,
তাই কে বসে আছে তা বুঝতে পারল না কোয়েল। কে ওখানে? আবার একটা খিলখিলে হাসি, আর তার সঙ্গে সঙ্গে সামনে বসে থাকা সেই ছায়াটার দিক থেকে রিজুর গলা ভেসে আসলো। মা, আমায় চিনতে পারছো না? আমি তো তোমার রিজু। রিজুর গলা তো এমন স্পষ্ট নয়, সে কেমন যেন এলোমেলো গলায় কথা বলে, কিন্তু কিন্তু আজ রিজুর গলায় স্পষ্টভাবে কথাগুলো শুনে কোয়েলের গোটা শরীরের রোমগুলো খাড়া হয়ে গেল। ততক্ষণে মাটির উপর উবু হয়ে বসে থাকা অবস্থাতেই ঠিক ব্যাঙের মতন ধপধপ করে লাফাতে লাফাতে সামনের দিকে এগিয়ে এলো রিজু। আর কোয়েলের দুটো পা যেন নিজের অজান্তেই পিছনের দিকে সরতে শুরু করলো। রিজু, রিজু তুই এমন করছিস কেন? বাবু, বাবু তোর কি হয়েছে? কোয়েল হয়তো আরেকটু মনে সাহস করে সামনে এগোতে পারত, কিন্তু তার আগেই তার চোখ চলে যায় আরেকটা দিকে। বাড়ির পাঁচিলের কোণের কাছে কি যেন একটা দাঁড়িয়ে আছে, তবে সেটা কি তা ভালো করে দেখা যাচ্ছে না। কোয়েল বুঝতে পারল সেই কালো ছায়ামূর্তি আবার এসেছে। চাপা হাসির শব্দ যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে। কেন তুমি এইরকম করছো? কে তুমি? আমি তো সেদিনই বললাম ওকে আমাকে দিয়ে দে, আমি চলে যাব। দিয়ে দে। কিছুতেই না, আমার ছেলেকে আমি তোমাকে দেবো কেন? কথাটা বলে কোয়েল এগিয়ে গেল। রিজুকে কোলে তুলতে যাবে, ঠিক সেই সময় রিজু আচমকায় তার মার হাতে কামড় বসিয়ে দেয়। রিজু, কি করছিস তুই? লাগছে। তোর কি হলো? তুই তুই এইরকম? কোয়েল আশ্চর্য হয়ে যায়। কোথায় কি? কোথায় বাড়ির পিছনের দেওয়াল? রিজু কোথায়? আর সেই ছায়ামূর্তি? আর সে তো বাড়ির পিছনে নেই, সে বসে আছে ঘরের বিছানার উপরে। সাদা আলোর নিচে ম্যাগাজিনটা হাতে ধরা অবস্থাতেই সে বসে রয়েছে। রিজু দু হাতে তার হাত থেকে ম্যাগাজিনটা টানছে, আর কি কারণে যেন কাঁদছে। এই তো রিজু এইখানে রয়েছে। তবে তবে ওইটা তাহলে কি ছিল? কি হচ্ছে তার সাথে? কোয়েল তাড়াতাড়ি রিজুকে কোলে তুলে নেয়, কিন্তু তখনই রিজুর মুখ থেকে সে কান্নাটা যেন আস্তে আস্তে থেমে আসতে থাকে। কোয়েলের বুকের ভিতর তখন ধকধক করতে শুরু করেছে। সে রিজুকে নিচের দিকে নামিয়ে কিছু একটা বলতে যাবে, তার আগেই সে শুনতে পায়, রিজুকে চাই আমার, তুই ওকে আটকে রাখতে পারবি না, কিছুতেই পারবি না, পারবি না। হঠাৎ করেই চারপাশটা কেমন যেন অন্ধকার হয়ে যায়। কোয়েল দেখে রিজুও তার সামনে কোলের কাছে রয়েছে বটে, তবে তার দুটো চোখ কেমন যেন সাদা ফ্যাকাশে হয়ে গেছে। তার মুখটা আগের মতোই হাঁ করা, আর মুখের এক পাশ থেকে লালা বেয়ে পড়ছে নিচের দিকে। সেই চটচটে জলের মতো লালা কোয়েলের গালের কাছেও লেগেছে। সেই কণ্ঠ শুনে কোয়েলের গাটা নিমেষে কেঁপে উঠল। হঠাৎ কোয়েলের চোখ মুখ কিরকম যেন একটা হতে লাগলো। চোখের সামনে সবকিছু অন্ধকার দেখছে সে। তারপরে ধপ করে একটা শব্দ হলো, আর তারপর কোয়েল দেখল সে রিজুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে পাঁচিলের কাছটাতে। কিন্তু সে এখানে এলো কিভাবে? একটু আগেই তো এইখান থেকেই সে ওই কণ্ঠটা শুনতে পেয়েছে, আর সে এখন এখানে কি করে এলো? হঠাৎ কোয়েল দেখলো সেই কালো ছায়ামূর্তিটা এখন পাঁচিলের গায়ে ঠিক টিকটিকির মতো করে আস্তে আস্তে উঠে যাচ্ছে উপরের দিকে।
কোয়েলের মাথার ভিতর সবকিছু এলোমেলো হয়ে যায়। তুমি কেন আমার রিজুর পেছনে পড়ে আছো? কে তুমি? এইরকম কেন করছো আমাদের সাথে? কোয়েল বুঝতে পারে না তার সাথে কি হচ্ছে। একটু আগে সে ঘরে ছিল, তারপরেই মনে হলো সে বাড়ির পিছনে এসেছে, আবার তারপরে ঘরে। এখন আবার মনে হচ্ছে সে পিছনে আছে এবং সে পিছনে রয়েছে। তার কি মাথার প্রবলেম হয়ে গেল নাকি? হ্যাঁ, ডাক্তার দেখাবে? রিজু ততক্ষণে নিজের ঠান্ডা দুটো হাত নিয়ে কোয়েলের গলাটা জড়িয়ে ধরেছে, কিন্তু ক্ষণিকের জন্য মনে হয় ওটা জড়িয়ে ধরা নয়, সে যেন নিজের দুই হাতে কোয়েলের গলাটাকে চেপে ধরতে চাইছে। কোয়েলের গলায় চাপ পড়তেই দম বন্ধ হয়ে আসতে থাকে। একটা খিলখিলে হাসি হেসে উঠল রিজু। তার দাঁতের শাড়িগুলো যেন অন্ধকারের মধ্যে ঝকঝক করতে থাকে। তবে এই হাসিটা রিজুর নয় তো, তাহলে কার? যেন মনে হচ্ছে রিজুর শরীরে কোনো অশরীরই প্রবেশ করেছে। কোয়েল আর থাকতে পারল না, অসম্ভব ভয়ে ভয়ে সে বলে উঠল, রিজুর মুখের ভেতর এতগুলো দাঁত এলো কোথা থেকে? অসংখ্য দাঁত ওর মুখের ভেতরে কি করে? না না, এটা হতে পারে না। আমি নিশ্চয়ই স্বপ্ন দেখছি। হে ভগবান! কোয়েল অনেক কষ্টে রিজুর হাতটা তার গলা থেকে ছাড়িয়ে নিয়েছিল এবং তারপর তাকে কোলে থেকে নামাবার চেষ্টা করতে যাবে। ঠিক সেই সময় রিজু দুটো হাত আবার যেন কোয়েলের গলার কাছে শক্ত আঠার মতন লেগে গেল। রিজু হাঁ খোড়া মুখের ভিতর থেকে সেই অজস্র দাঁতগুলো যেন আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসতে থাকে। কোয়েলের দুই চোখ ভয়ে বন্ধ হয়ে যায়, তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। কোয়েল একটা তীব্র চিৎকার করে ওঠে, সঙ্গে সঙ্গে তার দুই চোখ বন্ধ হয়ে যায়। যখন চারপাশটা স্বাভাবিক হয়ে গেছে মনে করে কোয়েল যখন চোখ খুলল, তখন দেখতে পায় সে বসে আছে ঘরের বিছানার উপরে। রিজু কখন যেন বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে। কাঁপা কাঁপা হাতে রিজুর গায়ের উপরে হাত রাখতেই কোয়েল বুঝতে পারে রিজুর শরীরটা সত্যি সত্যি যেন ঠান্ডা। দেবা বাড়ি আসতেই কোয়েল সমস্ত কথা তাকে বলল। দেখো, তোমার কথায় আমি আশেপাশের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছি, কিন্তু এই বাড়িতে কোনো সমস্যার কথা কিন্তু কেউ বলেনি। তবে হ্যাঁ, একটা ব্যাপার ওরা বলেছে। দেবার কথায় কোয়েল যেন একটা রাস্তা খুঁজে পায়। তার মুখের দিকে উদ্গ্রীব হয়ে তাকাতেই দেবা বলল, মনে আছে আমরা যখন চোরাডাকাত গ্রামের ওই পথে, মানে সেই একটা ডোবার কাছে গাড়ি থামিয়েছিলাম, ড্রাইভার বলল নাকি কি একটা দেখেছে সে? হ্যাঁ, মনে আছে। এই গ্রামে ঢুকতে ঢুকতেই তো সন্ধ্যা হয়ে গেছিল, আর ওই ডোবাটার কাছেই তো থেমেছিলাম। তোমায় তখন বলিনি, তুমি ভয় পাবে বলে। তাছাড়া রিজুও ঘুমোচ্ছিল। ড্রাইভার কিছু একটা দেখে গাড়ি থামালেও গাড়ি থেকে নেমে এসে আমি যখন জিজ্ঞাসা করলাম, তখন ও বলল ও নাকি একটা কাউকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। অথচ গাড়ি থেকে নেমে যখন আমরা দেখলাম, তখন আশেপাশে কোথাও কিছু নেই। তুমি তো দেখেছো রাস্তাটার দুপাশেই ডোবা, আর ডোবার ধার দিয়ে জঙ্গল মতো। ওই পথে যদি কেউ থাকে তাহলে অল্প সময়ের মধ্যে যাবে কোথায়? কোয়েলের বুকের ভিতরটা যেন কেমন করে উঠল। পাশের বাড়ির ভদ্রমহিলাও যেন ওই রাস্তাটার ব্যাপারে বলছিল না? হ্যাঁ, আর ওই ডোবার ব্যাপারেও কিছু একটা বলছিল। তার এখন ঠিক খেয়াল পড়ছে না, তবে বলেছিল। আমার কিন্তু মনে হচ্ছে সত্যি সত্যি কিছু একটা হচ্ছে। সত্যি সত্যি এই বাড়িতে কিছু একটা আছে। আমি এতটা চোখের ভুল দেখলাম কি করে? আর এই দেখো, আমার গলায়। কোয়েলের গলার দিকে তাকাতেই কেমন যেন চমকে উঠে দেবা। কোয়েলের গলার দিকে লম্বা লম্বি কয়েকটা আঙুলের ছাপ, ছোট ছোট আঙুলের ছাপ, কেমন যেন লালচে হয়ে গেছে। খুব বেশি স্পষ্ট না হলেও ভালোভাবে দেখলে বোঝা যায়। ব্যাপারটাকে তো আর এমন ভাবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এমন কিছু হয়নি তো যে কোনো খারাপ জিনিস রিজুর পিছু নিয়েছে? শুনেছি তো
বাচ্চাদের এই সমস্ত খারাপ জিনিসগুলো খুব বেশি আকর্ষণ করতে পারে। আমি জানি না, তুমি ব্যাংকে কথা বলে ওই মাউরিপুরে যে পাকা বাড়ির কথা বলেছিলে ওইখানে একটা ব্যবস্থা করো। এই বাড়িতে থাকতে আমার একদম ভালো লাগছে না। এই গ্রাম ভালো না, তুমি এখান থেকে আমাদের নিয়ে চলো। কথাগুলো বলতে বলতে কোয়েল কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ে দেবার গায়ের ওপর। দুজনেই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে বিছানায় ঘুমন্ত রিজুর দিকে। রিজু তখন অঘরে ঘুমোচ্ছে। দেবা রিজুর মুখের দিকে তাকিয়ে চিন্তায় পড়লেও কোয়েল কিন্তু তার মুখের দিকে তাকাতেই দেখতে পায় সেই বিভৎস মুখটা। রিজুর হাঁ করা মুখের ভিতর থেকে বেরিয়ে আসছে যেন অজস্র দাঁত। আর শুধু তাই নয়, রিজুর দুটো চোখ বিস্ফারিতভাবে তাকিয়ে রয়েছে তারই দিকে। দুদিন হলো মাহুরিপুরে একটা নতুন পাকা বাড়িতে ওরা এসে উঠেছে। দিন সাতেকের মধ্যেই সমস্ত ব্যবস্থা করে ফেলেছিল দেবা। আসলে ব্যাংক কর্তৃপক্ষের এই বাড়িটাই ওদের প্রথম থেকে দেওয়ার কথা ছিল, কিন্তু কি একটা সমস্যা হওয়ায় আর বাড়ির কাজগুলো না হওয়ায় তাই জন্য তারা পাশের গ্রাম চোরা ডাকাতে তাদের ব্যবস্থা করে দিয়েছিল। এখানে এসে কিন্তু কোয়েল বেশ খুশি হয়েছিল। ভালোই হয়েছে, ওই বাড়ির ভয়টা আর থাকবে না। তাছাড়া বাকি দিনগুলোতে আর তেমন কিছুই ঘটেনি। শুধু মাঝে মাঝে রাতের দিকে রিজু বিড়বিড় করে কি যেন বলতো। এখানে এসে বেশ কয়েকটা দিন ভালোভাবে কেটে গেল। তারপরে দেখতে দেখতে এসে পড়ল অমাবস্যার রাত। সেদিন রাতে দেবা বাড়িতে ফিরল না। কোনো একটা কাজে তাকে যেতে হয়েছিল এলাকার বাইরে। পরদিন দুপুরের দিকে তার ফিরে আসার কথা, কিন্তু সন্ধ্যার দিকে দেবা ফোন করে জানালো তার যে কাজটার কথা ছিল সেটা ক্যান্সেল হয়ে গিয়েছে। তাই সে বাড়িতে ফিরে আসবে, তবে একটু দেরি হবে। একেতেই অমাবস্যার রাত, তারপর দেবাও বাড়িতে নেই। আবার সেই রাতেই শুরু হয়েছে বৃষ্টি। ভাবা যায়? কোয়েল দেরি করল না। তাড়াতাড়ি রাতের খাওয়া দাওয়া সেরে রিজুকে নিয়ে বিছানায় ঘুমোতে গিয়েছিল। এখানে আশেপাশে বেশ কয়েকটা বাড়ি রয়েছে। তাছাড়া ঘর থেকে বাইরে বেরোলেই লোকের মুখ দেখা যায়। তাই ভয় জিনিসটা কোয়েলের আর আগের মতন জড়িয়ে ধরতে পারল না। কোথায় একটা তীব্র বাজ পড়ার শব্দে কোয়েলের ঘুমটা ভেঙে গিয়েছিল। একবার রিজুকে ভালো করে দেখে নিয়ে বিছানা থেকে উঠে বাথরুমে ঢুকে আলোটা জ্বালাতেই সে অবাক হয়ে গেল। আলো জ্বলছে না কেন? আবার কি হলো? এই বাড়িতে আসার পর থেকে লাইটের একটা না একটা সমস্যা লেগেই রয়েছে। তার উপর এই হতচ্ছাড়া বৃষ্টি বিরক্ত করে মারল। উফ! তাড়াতাড়ি বাথরুম থেকে বেরিয়ে কোয়েল অবাক হয়ে যায়। বাথরুমের দরজাটা খুলতেই গোটা বাড়িটা হঠাৎ করেই অন্ধকার হয়ে গিয়েছে। কোয়েল লক্ষ্য করল শুধু গোটা বাড়িতে নয়, যেন আশেপাশে কোথাও এতটুকু আলো নেই। গোটা গ্রামটাই মনে হয় লোডশেডিং হয়ে গিয়েছে। কথাটা মনে করেই কোয়েল তাড়াতাড়ি রিজুর ঘরের দিকে এগোলো। কিন্তু আশ্চর্য, রিজুর ঘরে আলো জ্বলছে। হ্যাঁ, কোথায় থেকে যেন একটা মোমবাতির আলো তার ঘরে এসে পড়েছে। সেই মোমবাতির আলোতে বিছানার দিকে তাকিয়ে কোয়েল দেখতে পেল রিজু বিছানায় নেই। কোথায় গেল সে? এটা ভাবতে ভাবতেই ঘরের ওপরের দিক থেকে একটা হিস টানার শব্দ শুনতে পেয়ে কোয়েলের বুকের ভিতর হৃৎপিণ্ডটা যেন ধপ করে উঠল। রিজু কখন যেন সিলিং এর ওপরে উঠে গেছে। শুধু তাই নয়, দু হাতে পায়ে সিলিং সেটে একেবারে টিকটিকির মতো আঁকড়ে ধরে মাথাটা ঘুরিয়ে দেখছে কোয়েলের দিকে। একটা আর্ত চিৎকার বেরিয়ে এলো কোয়েলের মুখ দিয়ে। বাবু, বাবু, ওখান থেকে নেমে আয়! ওখান থেকে নেমে আয় বলছি!
রিজু কোনো উত্তর দেয় না, খালি খিলখিল করে হাসে। কোয়েল রুদ্ধশ্বাসে ঘরের দরজাটা চেপে ধরে। মোবাইলটা যে কোথায় রাখা রয়েছে একবার দেওয়াকে ফোন করলে হয়। আশেপাশে এত অন্ধকারের মধ্যে কিছুই তো বোঝা যায় না। ঘরের মধ্যে মোমবাতির আলো আর রিজুকে ছাড়া অন্য কোথাও কোনো কিছুই দেখা যাচ্ছে না। কোয়েলের শরীরটা পাথরের মতন হয়ে যেতে শুরু করে। তবুও সে প্রাণপণে রিজুকে নিচে নামাবার চেষ্টা করে, কিন্তু রিজু খিলখিল করে হাসে আর অদ্ভুত কিছু কথা বলতে থাকে। পাশের গ্রামের বাড়িতে পাওয়া সেই পুরনো ভয়টা আবার যেন নতুন করে জাঁকিয়ে ধরে কোয়েলকে। রিজু এবার সেদিক থেকে টিকটিকির মতন উল্টো হয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে আসে কোয়েলের মাথার উপরের দিকে দেওয়ালে। তারপর দেওয়াল বেয়ে নামতে থাকে নিচের দিকে। কোয়েল এতটাই অবাক হয়েছে যে সেখান থেকে পালাবার কথা সে ভাবতেও পারেনি। কে তুমি? কেন আমাদের পিছু নিয়েছো? কেন আমাদের ভালোভাবে বাঁচতে দিচ্ছ না? চলে যাও, চলে যাও বলছি, তুমি চলে যাও। আমি এখান থেকে যাব না, আর যদি যাই তাহলে রিজুকে নিয়ে যাব। কথাটা বলার সঙ্গে সঙ্গে দেওয়াল বেয়ে বেশ খানিকটা নেমে আসা রিজুর শরীরটা হঠাৎ করে ধপ করে ছিটকে গিয়ে পড়ল ঘরের মেঝেতে। কোয়েল ছুটে যাবে তার দিকে, তার আগেই অদৃশ্য কোনো একটা শক্তি তার চুলের মুঠিটা ধরে ছিটকে ফেলে দিল দেওয়ালে। কোয়েলের মাথা ফেটে যায়, রক্ত বেরোতে থাকে, কিন্তু তবুও মাথার একটা হাত রেখে কোনো রকমে সে এগোতে থাকে সামনের দিকে। ঘরের মাঝখানে রিজু মাটির ওপরে পড়ে ছটফট করছে। রিজুর গোটা শরীরে দেখা দিয়েছে ভয়। সে দু চোখ বিস্ফারিত করে একরকম কাঁদতে আরম্ভ করেছে। কোয়েল সেই অবস্থাতেই কোনো রকমে এগিয়ে যায়। ঘরের মেঝের মাঝখানে রিজুকে দু হাতে তুলে ধরে, তাকে নিয়ে সেখান থেকে বের হতে যাবে এমন সময় রিজু একটা হাত চেপে ধরে কোয়েলের। কোয়েলের মুখটা মুহূর্তের মধ্যে বদলে যায়। একবার এদিক ওদিক তাকিয়ে কোয়েল দেখতে পায় রিজু দুটো চোখ কেমন যেন কালো কুচকুচে উজ্জ্বল। তার মুখে এমন একটা অদ্ভুত হাসি, তার মুখের হাসিটা বাড়তে বাড়তে এমন একটা অদ্ভুত রূপ নিয়েছে যেটা দেখে কোয়েলের বুকটা ভয়ে কেঁপে ওঠে। তার গালের দুপাশ থেকে বেয়ে নামছে টাটকা রক্ত, আর দাঁতগুলো যেন কিরকম যেন বাইরে বেরিয়ে এসেছে। অদ্ভুতভাবে সে দুটো দাঁতের পাটি ঠক ঠক করে শব্দ করতে করতে এগিয়ে আসে কোয়েলের দিকে, আর তারপরেই কোয়েলের কাঁধের কাছটায় একটা কামড় বসায়। চলে যা বলছি, ওর শরীর ছেড়ে চলে যা বলছি। তুই যেই হোস না কেন, চলে যা এখান থেকে। কোয়েলের চিৎকারের সঙ্গে সঙ্গেই তার বুক ভাঙা কান্না বেরিয়ে আসতে থাকে। রিজু কিন্তু মুহূর্তের মধ্যে কেমন যেন বদলে যায়। তার চোখে মুখে দেখা যায় ভয়। সে কেমন যেন ব্যথায় ছটফট করতে থাকে। ওইটুকু একটা বাচ্চার যে কি কষ্ট হচ্ছে আর সে কতটা ভয় পেয়েছে তা তার মুখ চোখ দেখলে জলের মতন বোঝা যায়। কেউ তোকে নিয়ে যেতে পারবে না, আমি থাকতে কেউ তোকে নিয়ে যেতে পারবে না, কেউ না। রিজু অতি কষ্টে যাকে দেখতে পেয়েছে তার রূপের বর্ণনা করল। তার মাথার চুল বেশ লম্বা, হিংস্র দুটো কালো কুচকুচে চোখ, তার মুখের ভিতরে অজস্র দাঁত, আর গোটা শরীর যেন রক্ত মাংসে একটা দোলা দিয়ে তৈরি। আমি তোর কিচ্ছু হতে দেব না, তোকে নিয়ে আমি এখনই এখান থেকে চলে যাব। কথাটা বলে নিজের যন্ত্রণা বেদনা সবকিছু উপেক্ষা করে কোয়েল রিজুকে কোলে করে বাইরের দরজাটাকে লক্ষ্য করে অন্ধকারে ছুটতে থাকে। ছুটতে ছুটতে দরজার কাছে এসে পড়েছে সে। এমন সময় দরজার বাইরে থেকে একটা ধাক্কা শোনা যায়। কোয়েল, কোয়েল, কোয়েল দরজা খোলো। কোয়েল, কোয়েল, কোয়েল দরজা খোলো। আর তোমার ফোনটা ট্রাই করছি, একবারও পাচ্ছি না। কি হলো কোয়েল, শুনতে পাচ্ছ? কোয়েল, কোয়েল দরজা খোলো।
কোয়েল মুহূর্তের মধ্যে যেন ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে দরজাটা একটা হ্যাঁচকা টানে খুলে দিতেই বাইরে থেকে দেবা ভেতরে ঢোকে। কোয়েলের এমন অবস্থা দেখে সে কেমন যেন চমকে ওঠে। কোয়েল তার গায়ের উপর ঝাঁপিয়ে পড়ে, তারপর সমস্ত ব্যাপারটা দেবাকে বলে। কিন্তু রিজু কোথায়? আর তুমি বললে তোমার মাথা ফেটেছে, কাঁধের কাছটায় বাবু কামড়ে দিয়েছে, কিন্তু কোথায়? দেবার কথায় কোয়েল অবাক হয়ে যায়। সত্যিই তো, তার কোলেই তো রিজু ছিল। তাহলে সে কোথায় গেল? আর তার মাথায় কিংবা কাঁধের কাছে তো কোথাও কোনো রক্ত নেই। হ্যাঁ, সে সম্পূর্ণ সুস্থ, স্বাভাবিক। শুধু এই কি সে ভীষণ রকমের ভয় পেয়েছে। দেবার একটা হাত ধরে, তারপর আস্তে আস্তে এগিয়ে যায় ঘরের দিকে। দুটো ঘরই এখন আলো জ্বলছে, শুধু বারান্দাটাই অন্ধকার। কোয়েলের মাথার ভিতর কেউ যেন মস্ত বড় হাতুড়ি দিয়ে দমদম করে আঘাত করছে। দেবা কি যেন বলে চলেছে, কিন্তু সেই কথা কোয়েলের কানে ঢুকছে না। সে ভয়ে আতঙ্কে প্রায় সাদা হয়ে শুনতে পায় ঘরের ভিতর থেকে ভেসে আসছে সেই বিভৎস গলাটা। বলেছিলাম না রিজুকে নিয়ে যাব, নিয়ে যাব, ও এখন আমার। দেবা কোয়েলকে নিয়ে ঘরের দরজার কাছে গিয়ে দাঁড়ায়, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, এই তো রিজু ঘুমোচ্ছে। তুমি যে কি বলো না, তোমার কথার কিছুই বুঝতে পারি না। কোয়েল দরজার কাছে এসে দাঁড়াতেই দেখে সত্যিই রিজু ঘুমোচ্ছে। ঘরের মধ্যে কোথাও কিছু নেই, কিন্তু ওই কথাগুলো সে তখন শুনতে পাচ্ছিল। দেবা কোয়েলের হাত ছেড়ে ঘরের ভিতরে গিয়ে ঢোকে। দেবা এক পা করে পা বাড়াচ্ছে, আর এদিকে কোয়েলের বুকটা ধকধক করছে। দেবা এগিয়ে গিয়ে সামান্য ঝুঁকে রিজুকে বিছানা থেকে তুলতে যাবে, এমন সময় ঘরের আলোটা একবার ধপধপ করে ওঠে। আর সেই আলোতেই কোয়েল দেখতে পায় বিছানায় রিজু ঠিক পাশেই উবু হয়ে বসে রয়েছে একটা কালো ছায়া। ঠিক রিজু যেমনটা বলেছিল, তার গোটা শরীরটা যেন কালো অন্ধকার আর রক্ত মাংসের দোলা দিয়ে তৈরি। তার মাথার লম্বা চুল, মুখের ভিতরে অজস্র দাঁত ছাড়া আর কিছুই বোঝা যায় না। ঠিক তেমনই দেবা কিছু বুঝে উঠবে তার আগেই কোয়েল চিৎকার করে উঠেছিল। আর সেই চিৎকারেই সেদিন দেবার প্রাণ বেঁচে গিয়েছিল। তার কারণ রিজুর পাশে থেকে সেই কালো ছায়া মূর্তিটা দেবাকে মারতেই যাচ্ছিল, তার আগেই দেবা পিছনে ফিরে কোয়েলের দিকে তাকাতেই সেই কালো ছায়াটা দেবার ঘাড়ের কাছে আঁচড় বসিয়ে দেয়। যদি কোয়েল চিৎকারটা না করত, তবে সেই আঁচড়টা দেবার গলার নলির উপরে গিয়ে পড়ত। দেবা অতি কষ্টে রিজুকে কোলে তুলে নেয়, তারপর বেরিয়ে আসে ঘর থেকে। কোয়েল, 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 পালিয়ে চলো কোয়েল, পালিয়ে চলো এখান থেকে, পালিয়ে চলো কোয়েল, পালিয়ে চলো, পালিয়ে চলো, পালিয়ে চলো কোয়েল, এখান থেকে পালিয়ে চলো। দুজনে মিলে প্রাণপণে ছুটতে থাকে সামনের দিকে। দেবার কোলে রয়েছে রিজু। তারা কোথায় ছুটছিল, কতক্ষণ ধরে ছুটছিল, তাদের ভালোভাবে মনে পড়ে না। তার কারণ তাদের দুজনেরই চোখ হঠাৎ করে ঝাপসা হয়ে গিয়েছে। ওরা ভালোভাবে কিছু দেখতে পাচ্ছে না। হঠাৎ কি মনে হতেই থমকে দাঁড়ায় ওরা, আর তারপরেই অবাক হয়ে যায় চারপাশটা তাকিয়ে। তার কারণ তারা যেখানে এসে দাঁড়িয়েছে সেখানে গ্রামের সেই রাস্তাটা, যার দুই পাশে দুটো মস্ত বড় ডোবা। সেই ডোবার পাশ দিয়ে জঙ্গল মতন উঠে এসেছে। এটা তো সেই জায়গা যখন তারা প্রথম চোরা ডাকাতের গ্রামে প্রবেশ করেছিল। ড্রাইভার বলেছিল কেউ একটা গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু কোয়েলের মাথাটা কেমন ধপধপ করতে থাকে। এত তাড়াতাড়ি এই গ্রামে এলো কি করে? কিসব হচ্ছে? আমরা 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 এখানে এলাম কি করে? আমিও বুঝতে পারছি না কিছু। তবে থামলে চলবে না। যত গন্ডগোল এই জায়গাটাকে কেন্দ্র করে, এখান থেকে আগে পালিয়ে যেতে হবে আমাদের। ওরা পালাতেই যাবে এমন সময়
ঝড় উঠল, বিশাল কালবৈশাখীর মহাঝড়। আর তারপর যেদিন ওকে প্রথম দেখেছি সেদিনই আমার পছন্দ হয়েছে। আমার কতদিন একটা ছেলের শখ ছিল, কতদিন। যেদিন থেকে আমার নিজের ছেলেটা মরে গেল সেদিন থেকে আমি বড় একলা হয়ে গেলাম। তাই 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 ওকে দেখে আমি ঠিক করেছি, ওকে আমি আমার কাছে এনে রাখবো। রিজু, রিজু, আমার সঙ্গে যাবি তো? হ্যাঁ ভাই, যাবি তো? কিন্তু ও তো আমার ছেলে, তাহলে তুমি কেন ওকে নিয়ে যাচ্ছ? ও কোনোদিন তোমার কাছে যাবে না। দেবা আর কোয়েল দেখতে পায় একটা কালো মতন ছায়া খেজুর গাছের মাথার উপর থেকে আস্তে আস্তে করে নিচে নেমে আসছে। এই কথা শুনেই সেই ছায়ামূর্তির চোখটা রাগে জ্বলে উঠল। আর তারপরেই দেবার বাঁ হাতটা মট করে আওয়াজ হলো। দেবা চিৎকার করে উঠল যন্ত্রণায়। রিজু কোল থেকে মাটিতে পড়ে গেল। কোয়েল এগিয়ে যাবে, কিন্তু হঠাৎ করে কোনো এক অদৃশ্য হাত তার চুলের মুঠি ধরে ছুঁড়ে দিল সামনে সুপারি গাছের দিকে। মাথায় আবার চোট পেল কোয়েল। দুজনেই এখন যন্ত্রণায় ছটফট করছে, আর তাদের পাশে শুয়ে আছে রিজু। কোয়েল বাবা ভোলেনাথকে বারংবার ডাকছে। সমস্ত বিপদে বাবা ভোলেনাথ তার পাশে এসে দাঁড়ায়, তাকে রক্ষা করে। তার বিশ্বাস আজও তিনি রক্ষা করবেন। সেই বিভৎস মূর্তিটা রিজুকে কোলে করে তুলে নিয়ে খিলখিল করে হাসতে হাসতে চলে যাচ্ছিল। দেবা কিংবা কোয়েলের কিছুই করার ক্ষমতা নেই সেই সময়। তারা মাটিতে পড়ে আছে। ঠিক এমন সময় ওরা শুনতে পেল একটা তীব্র আর্তনাদ। দেবা আর কোয়েল বুঝতে পারল না হলোটা কি। চিৎকারটা কে করলো? তারপরেই তারা দেখতে পেল অন্ধকারের মধ্যে থেকে কে যেন তাদের দিকে এগিয়ে আসছে। সামনে এলেই তারা বুঝতে পারল এই লোকটাকে তারা চেনে। তবে দেবা অতটা না চিনলেও কোয়েল তাকে হাড়ে হাড়েই চেনে। কিন্তু তখন আর বলার মতন কোনো অবস্থায় ছিল না তারা। দুজনেই সেখানে জ্ঞান হারিয়ে ফেলল। প্রায় 5 দিন মতন দুজনেই হাসপাতালে ছিল। দেবার হাত ভেঙে গিয়েছে, আর কোয়েলের অনেক জায়গায় চোট হয়েছে। পরে কোয়েলরা জানতে পেরেছিল রামরতন বলে একটি লোক তাদেরকে হাসপাতালে ভর্তি করিয়েছে। দেবা এই লোকটার নামটা শুনেছে, আর কোয়েল তো তাকে চেনে। চোরাডাকাত গ্রামে এই লোকটার সাথে কোয়েলের দেখা হয়েছিল। কোয়েলের বাড়িতেও সে এসেছিল। তবে এই ব্যাপারে রামরতনকে যখন জিজ্ঞাসা করা হলো, তখন সে একেবারে উল্টো কথা বলল। সে সেদিন রাতে কোথাও নাকি যায়নি, বাড়িতে বসে বসে তামাক খাচ্ছিল। এ এক অদ্ভুত ব্যাপার। তাহলে সেদিন রাতে ওটা কে ছিল? কোয়েল মনে মনে বুঝতে পারল সেটা কে হতে পারে, তবে সে আর প্রকাশ করল না। আজ আপনাদের জন্য যে প্রশ্নটি রয়েছে সেটি হল, কোয়েলের ছেলের নাম কি ছিল? সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পে উল্লেখ করব। তবে যারা উত্তর দেবেন তারা কোথায় থেকে আমাদের গল্প শুনছেন এবং আপনাদের নাম সেটা কমেন্টে নিশ্চয়ই লিখবেন। কাটাখালে কালবৈশাখী গল্পে যারা সঠিক উত্তর দিয়েছে তাদের নাম: পূর্ব বর্ধমান থেকে বলেছে হাবিব কিলিং, কৃষ্ণনগর থেকে বলেছে শক্তি, উত্তর 24 পরগনা জেলার সোদপুর থেকে বলেছে তুহিন হালদার, বাঁকাগাছা থেকে বলেছে সুখেন ঘোষ, মিশর থেকে বলেছে মাইনুল শেখ, রামপুর থেকে বলেছে রিঙ্কি মান্না, মেছেদা থেকে বলেছে চন্দন ও তার স্ত্রী অনন্যা, মধ্যমগ্রাম থেকে বলেছে রিয়া শ, হুগলি চণ্ডীতলা থেকে বলেছে অভিনব মতিয়া, দক্ষিণ 24 পরগনা সুলতানবাগ থেকে বলেছে প্রলয় মান্না, কৃষাণু পাত্র, সমীর মণ্ডল ও পলাশ মান্না,
পুনে থেকে বলেছে শান্তনু। বাংলাদেশ নরন্দি বাজার জামালপুর ময়মনসিংহ থেকে বলেছে শেখ ফরিদ আহমেদ এবং তার মেয়ে নুসরাত আহমেদ ফারিয়া। মুর্শিদাবাদ থেকে বলেছে হিরণ সরকার। বারাইপুর জেলের কাছ থেকে বলেছে শঙ্কর মণ্ডল ও তার মেয়ের নাম পূজা মণ্ডল ও তার স্ত্রীর নাম টুম্পা মণ্ডল ও তার বাবার নাম দীপক মণ্ডল ও বন্ধনা মণ্ডল। দক্ষিণ 24 পরগনা ভাঙড় গঙ্গাপুর কলকাতা লেদার কমপ্লেক্স থেকে বলেছে হেমন্ত মণ্ডল ও তার ছেলে সার্থক মণ্ডল ও তার স্ত্রীর নাম সুষমা মণ্ডল। মদনপুর থেকে বলেছে রত্না সরকার ও বাবু। সুরজবার সঠিক উত্তর দিয়েছে। দক্ষিণ 24 পরগনা মধ্যমগ্রাম থেকে বলেছে সমীর সরকার। যারা যারা উত্তর দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সঠিক উত্তরটি হলো 3টি ছায়ামূর্তি।